তান বাংলারি মান আপনাদের কবি গান গো বাংলারি মান বাংলারি টান আপনাদের। তবে কবি গানে গাইতে গেলে জানি বিষয় একটা চাই, আর এই বিষয় ছাড়া কেমন করে এ কবি গান হয়? কেহ বাজায় রামায়ণে, কেহ বাজায় বেদ পুরাণে, কেউ বাই আধুনিকে গায়, কেউ বাই আবার এই গান পৌরাণিকে দেয়। ওরে নানা ভাবে নানা পালা কবির বিষয় হয়। আজকের কিবা মদে বিষয় দিয়ে দেয়, অতি সুন্দর বিষয় পালা ধার্য করিল। একদিকে এ কালারে সে কাল জানি ভালো, অতি তার বর্তমানে কানে শোনা যায়। নতুন আর ভাই পুরাতন হয়, বিপক্ষ পাল্লাদারে যিনি হয়ে গেল, আর যত্ন করে পুরাতন তারে সাজাইল। আজ তারে দিয়েছে রে বাবা সে কালের ভূমিকায়, আজ তিনি বর্তমানে দাদু হয়ে যায়। বর্তমানে আমি নারী হয়ে গেলাম, আজ নাতি হয়ে আমি আসরে দাঁড়ালাম। আপনাদের মনোমতো বিষয় বলা হয়, আর একদিকে দাদু আর একদিকে নাতি হয়। আমার যেজন বিপক্ষ পাল্লাদার তিনি দাদু নয়, তিনি একজন মহিলা দিদিমা নাকি? তা আমিও কিন্তু নাতি নয়, আমি হলাম একটা মহিলা নাতনি। হ্যাঁ, কিন্তু আজ অভিনয় জগতে দাদু নাতনি আমাদের ফাটাইতে হবে, আমাদের দুজনাই সাজতে হবে। হ্যাঁ, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, গনকর, দুলালী চিত্রকর, যার নাম ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা মরোয়া থানা, সুন্দরপুর হলো আমার বাড়ি। আমিও আপনাদের আসরে করতে এলাম কবি গানের আরি। সেই কবি গানের আরি করতে গিয়ে আজকে অভিনয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে করে দিয়েছেন আমাকে। একদিকে অতীতকাল আর একদিকে বর্তমানকাল। আমার যেজন বিপক্ষ পাল্লাদার অতীতকাল যা হয়ে গিয়েছে তিনি পুরনো, আমাকে দিয়েছেন বর্তমানের ভূমিকায়। এ পালা আপনারা করেছেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। আমরা দুজনায় দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে একজন হবে গো মার্ডার, দুজনার মাঝে একজন হবে গো মার্ডার, দুজনার মাঝে একজন হবে গো মার্ডার, দুজনার মাঝে একজন হবে গো মার্ডার। দাদু থাকে আর নাতি থাকে, দুজনার মাঝে একজন হবে গো মার্ডার, দাদু কি থাকে কি নাতি থাকে। বাবা কিছু মনে করবেন না, মার্ডার হবে কিন্তু রক্ত ঝরে পড়বেন না। আমাদের মার্ডার কি আমি আমার দাদুকে করতে পারি না দাদু আমাকে মার্ডার করতে পারে? এ বলছে না ও আমার সোনার কলি, আমার প্রাণের কলি। আমি কত পায়খানা করেছি তার কোলে, কত প্রস্রাব করেছি তার কোলে, আমাকে ছোটবেলা থেকে সারা অঙ্গে কত চুমু খেলে। তাহলে সেই দাদুকে কি আমি আর লাঠি মারতে পারি না মার্ডার করতে পারি? মার্ডারটা কিসের? আমাদের কথার দ্বন্দ্ব, কথার লড়াই। সেই কথার লড়াইয়ের মাঝখানে একজন হারবে একজন জিতবে। যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে দাদু নাতির হবে গো লড়াই। সে কালে লড়াই হবে আসরের মাঝারে, বিচার করবেন ভক্ত জনে যেতে আর কে হারে। এবার কোথায় মোদের দেখা শোনা ভাই কি বা পরিচয়? কবি গানে গাইতে গেলে দেখা শোনা চাই, ওরে দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে দুজন আর হবে আজ লড়াই। আমি হলাম নাতি ভাই, নাতি ভাই গো ভাই, ভাই সেই আমার দাদু হয়ে যায়। এবার কোন জায়গা দাঁড়িয়ে আজ মোদের কথা হয়? সত্যতে দাদাপর বলি চারি যুগে হয়, চারি যুগের মাঝখানেতে হবে গো লড়াই। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে হলো, সেই তিনটে যুগে দেখো দাদুই আমার নিল। বর্তমানে কলি যদি শুধুই রইয়ে যায়, আমি কলি যুগে হয়ে যাই। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য গেল, ত্রেতা গেল, দাপরও চলে গেল। আছে কি? আছে শুধু কলি। আগে শুধু কলি, শুধু কলি। কলি মানে কুড়ি, এটা ফুলের কলি।
যা কুড়ি যা ফোটেনি, আমার দাদু বলছে তোমাকে থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো, ও থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো। আজ আছো তুমি ফুলের কলি, থাবড়িয়ে তোমায় ফোটাবো, ফোটা কলি আছে কলি থাকবে, কলিকে যতই ফুটাতে যাও কলি ফুটবে না। কলি ফুটবে? হ্যাঁ, কলি কোনোদিন ফুটবে? ফুটা হবে? আমার নাম হচ্ছে কলি, এই কলির নাম কোনোদিন ফুটা হবে? ফুটবে না। দাদু গো শোনো শোনো দাদু ভাই, আমার দাদু ফুটেছিল, একে একে ঝরা ফোটা ফুলে ঝরে পড়ে গেল। ওই যে সত্য ফুটেছিল তাহা ঝরে পড়ে যায়, তেতা ফুটেছিল তাও ঝরে যায়, দাপর ফুটেছিল তাও ঝরে গেল। বর্তমানে কলিযুগে হইয়া যে রইল। ফুল কতদিন থাকে? ফুল যখন ফোটে সে ফোটা ফুল গাছে কতদিন থাকবে? একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, এর বেশি তো থাকবে না, ঝরে যাবে। তাহলে দাদু তুমি ফুটেছিলে, তুমি ঝরে গেছো। আমি বলি আমি ফুটিনি, আমি ফুটিনি। হ্যাঁ, ফুটিস না ফুল কুমারীর, ফুটলে ফুলের গরব যাবে। ফুটি না ফুল কুমারিল, ফুটলে ফুলের গরব যাবে। ফুটি না ফুল কুমারিল, ফুটলে ফুলের গরব যাবে। কত ফুটেছিল দাদু, কত ফুটেছিল দাদু, ঝরে পড়ে গেল। ফুল কুমারিল, ফুটলে ফুলের গরব যাবে। ফুটি না ফুল কুমারিল, ফুটলে ফুলের গরব যাবে। একে একে দাদু আমার কত ফুটেছিল, সেই ফোটা ফুল দেখো ঝরে পুড়ে গেল। এই দিকেতে আমি দেখো কলি হয়ে রয়, কলি হয়ে জগৎ খানা কি বা করে যায়। কলি কুড়ি না ফুটে এই জগতের মাঝখানে কি করে দিয়ে যাবো, ভালো করে লক্ষ্য করে তুমি দেখে যাও। হ্যাঁ, তোমার রামায়ণে কি হয়েছে আমি জানি, তোমার মহাভারতে কি হয়েছে আমি জানি। আমি মোবাইল খুললে আমি সব পাই টু পাই আমি সব দেখতে পাবো। তোমার গীতা, তোমার ভাগবত, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ সব আমার একবারে নখ দর্পণে। বাবা বাবা, এখানে বসে আমি দুবাইয়ে কি করছে আমি দুবাই খবর রাখতে পারবো। এখানে বসে চেন্নাই কি হচ্ছে আমি তার খবর রাখতে পারবো। এখানে বসে অমুক মানুষটা কোন জায়গায় আছে আমি তাও খুঁজে বার করে দিতে পারবো। কেউ যদি মাটির তলায় থাকে সে মাটির তলা থেকে আমি খুঁজে বার করি নাই, করি নাই। সে ভদ্রলোকে নাম করতে হবে নাকি, সবাই জানে। হ্যাঁ, তাই তো আমি তোমার কাছে আমি বলে যাই, আমি হলাম সেই বাবা কলি যুগে হয়। সত্যতে দাদা পরে দেখো 3 যুগে নিল, বর্তমানে কলি যুগে 1 যুগ আমায় দিল। 1 যুগে নিয়ে আমায় দেখাইতে হবে। তাই বলি দাদু আমায় ভেবে দেখো তবে, কোন জায়গাতে 2 জনারই দেখাশোনা হয়। শোনোই আমার পাল্লাদারি শুনিবেন সবাই। একদিন দেখো আমি কি কর্ম করিলাম, 3 তলার উপরেতেই আমি যখন ছিলাম, 3 তলার উপরেতে আমি রয়ে যাই। আর এহেন সময়ে ভোরবেলাতে আমার দ্বারে ধাক্কা দেয়। আমি 3 তলার উপরে রয়েছি আর ভোরের বেলায়, ভোর সকাল বেলায় সেই আমার দরজায় ধাক্কা ধাক্কি মারছে। হ্যাঁ, যেই না ধাক্কা মারছে সেই সময় রাস্তা দিয়ে একটা বালক, হ্যাঁ, সেই রাস্তা দিকে চলে যাচ্ছে। একটা 12-13 বছরের বালক ছেলে সেই রাস্তা দিকে যেতে যেতে জিজ্ঞাসা করছে, ও দাদু তুমি ধাক্কা মারছো কেন দরজায়? বলে দরজায় ধাক্কা মারছি দাদু ভাই, কেন জানিস আমি ঘরের ভিতরে যাব, তাই আমি যদি দ্বারে ধাক্কা না মারি তাহলে ঘরের মানুষ কি করে জানতে পারবে। বলে দাদু গো তুমি সারাদিন যদি ধাক্কা মেরে যাও তাও ঘরের মানুষ জানতে পারবে না যে বাইরে দরজায় কে এসেছে। তার কারণ 3 তলার উপরে আছে, এসি ঘরে আছে, দরজা জানলা বন্ধ আছে, তাহলে সে কি করে বুঝতে পারবে যে বাইরে দরজায় কে এসেছে? আমাকে দরজা খুলে দিতে হবে, তার দায়িত্ব। হ্যাঁ, ও দাদু তুমি জানো না এখন ধাক্কা মারার যুগ নয়, এখন টিপা টিপি যুগ রয়েছে। টিপা টিপি যুগ রয়েছে, টিপা টিপির যুগ এসেছে, টিপা টিপি যুগ এসেছে। দাদু আজ তোমার কাছে টিপা টিপি যুগ এসেছে। দাদু গো আমার টিপা টিপির যুগ। খুব লজ্জা পেয়েছে দাদু। হ্যাঁ, কি বলছিস টিপা টিপির যুগ? ছি 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 রে,
তোদের টিপা টিপির যুগ ও দাদু। ছিছি মানে টিপা টিপি আর বুঝতে পারছে না দাদু আমার। টিপা টিপি মানে কি, ওই দরজার পাশে একটা বেল আছে, একটা সুইচ আছে, তাকে বলছে কলিং বেল। দাদু গো ওই মালটা টিপো, ওইটা যেই না টিপবে আর যেই না টিপার সঙ্গে সঙ্গে ওই ভিতরে শব্দ হবে, ক্রিং 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 করে আওয়াজ হবে। আর তখন ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরের দরজা আমার কে এসেছে। এইবার দাদু আমার সুযোগ পেয়ে গিয়েছে, বাবার কালে টেপেনি আর কোন কালে টিপেছে সে কথা আর মনেও পড়ে না, টেপা টিপি ভুলে গিয়েছে। দাদু আমার টিপছে, হ্যাঁ টিপছে, কিন্তু শুনতে তো পাইছে না। শুনবে সে শুনবে, ঘরে মানুষ শুনবে, তা এদিকে আওয়াজ কেন হয় না, কিছুই বলে না। হ্যাঁ এ হরি বলে না, ভিক্ষাও লাই না, কি ব্যাপার, টিপেই যাই টিপেই যাই টিপেই যাই, জোরে জোরে টিপছে। ও দাদু জোরে জোরে টিপো না, আস্তে করে টিপলে দাদু সারা পাবে, জোরে করে টিপলে দাদু ফেটে যাবে। ওরে আস্তে করে টিপলে দাদু সারা পাবে, জোর করে টিপলে দাদু ফেটে যাবে। আজ সাবধানে তে দাদু টিপে দেখুন, টিপুন টিপুন দাদু টিপুন টিপুন, টিপুন টিপুন দাদু টিপুন টিপুন। কি বলছিস তুই? বলে হ্যাঁ দাদু তুমি শুনতে পাবে না, ভিতরে মানুষ শুনতে পাবে। বলে বেশ, এত মজার জিনিস, বারবার টিপেই যাই, ফুক ফাক করে টিপেই যাই, খুব মজা লাগছে টিপতে। হ্যাঁ এইবারে ঘরের ভিতরেই আমি রই, আজ ঘরের ভিতরে থেকে শনিবারে পাই, একবারে দুইবারে তিনবারে হলো, কতবারে না জানি টিপি দিয়ে গেল, না জানি কোন আনাড়ি দাঁড়িয়ে এলো। আজ মনের মধ্যে আমার বড় সন্দেহ জন্মালো, ঘুম ভেঙে গেল, ওই টেপার চোটে ঘুম ভেঙে গেল। এই ভোরবেলায় আমার কোন দ্বারে, আমার দ্বারে আবার কে এলো রে বাবা। আমি কি করলাম, আমি সেই 3 তলা থেকে আমি 1 তলায় নিচে তলায় এলাম, কোনো সিঁড়ি ভেঙে আসা দরকার নাই, কিছুই নাই। আমি যে লিফটের ব্যবস্থা করে রেখেছি, নাম্বার টিপবে তুমি কত তলায় চলে যাবে, তুমি 3 নম্বরে যেতে চাও 3 নাম্বার টেপো, তুমি 3 তলায় উঠবে, 2 নাম্বার টেপো 2 তলায় উঠবে, হ্যাঁ 1 নাম্বার টেপো তুমি নিচে তলায় উঠবে। আমি যেই না টিপি দিলাম, উপরে থেকে আমি নিচে পৌঁছে গেলাম। দাদু বলছে কি করেছো তুমি, তুমি নতুন কি করেছো দাদু? প্রথমেই নতুন তোমাকে দেখালাম, ভালো ভালো বাবা, কালেও দেখো নি এটে পাঠিয়ে। আমি বাহিরেতে এসে আমি দরজা খুলে দিলাম, আমি দরজা খুলে দিয়ে আমি দেখিবারে পেলাম অতি কদাকারী একজনে দাঁড়াইয়া রয়, 14 হাত দেখো উঁচুতে খাড়াই, 14 হাত উঁচুটা, হ্যাঁ মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, তার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। আহা মরি মরি রে, গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়, চলিবার শক্তি তাহার নাই গো, চলিবার শক্তি তাহার নাই গো, চলিবার শক্তি তাহার নাই। আমি দরজার কাছে এসে দরজা খুলে দিয়ে আমি অতি কদাকার মানুষকে দর্শন করে আমি চিন্তা করছি যে এই রকম মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ আমি জিজ্ঞাসা করি দেখি সে কেন এসেছে আমার ঘরে, আপনি কি রাস্তা ভুলে আমার ঘরে এসেছেন? তা বলছে না ভাই, আমি রাস্তা ভুলে আসি নাই, আমি একালের মানুষ নয়, আমি একটু জল খেতে চাই, আমাকে একটু শান্তি দাও। আমি ঘরে নিয়ে গেলাম, একটা সোফার মধ্যে বসতে দিলাম, এ বাবা একবারে তলা পর্যন্ত ঢুকে গিয়েছে সোফাতে। তা বলছে ভাই এ কি জিনিস আবিষ্কার করেছিস ভাই, তুই এ জিনিস আবিষ্কার করেছিস, আমার মাথা ভেঙে গেল ভাই। তুই এক কাজ কর, এর নাম কি? বলে এর নাম সোফা। বলে সোফা না ফুফা আমি জানি না, তুই এই নিজে একটা মাদুর পেতে দে ভাই, আমি ওই জায়গাতেই বসতে দিলাম। হ্যাঁ আসুন, আমি খেতে দিলাম মিষ্টি, হ্যাঁ জল দিলাম, মিষ্টি দিলাম, খাবার দিলাম। এরপরে জিজ্ঞাসা করলাম আপনি কে? তা বলছে ভাই রে আমি একালের মানুষ নয়, আমি সেই সত্য তেতা দাপর, আমি সেই কালের মানুষ, এখনো আমার মরণ নাই, আমি তাইতে এলাম কলিযুগে। তাইতো এলাম কলিযুগে, যুগে কেমন আমি দেখতে এলাম রে, তাইতো এলাম কলিযুগে। সত্য ত্রেতা দাপরের মানুষ
আপনি? বেশ, তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? তা বলছে, শোন, আমি তোর বাবার বাবা, তার বাবা তার কর্তা বাবা হয়, তার বাবা তার বাবার বাবা আমি হয়ে যাই। সেই জন্য তোর কাছে জানাই নিবেদন, আমায় দাদু বলে তুই আজ ডাকবি। এখন তোর সঙ্গে মধুর আমার সম্পর্ক হয়, তুই আমার নাতি তোর দাদু হয়ে যায়। এই আমাদের দেখো সম্পর্ক হলো, সম্পর্কে শেষে আমার দাদু হয়ে গেল। এই দাদু সম্মুখে বসে ওরে হাই আমার সম্মুখে জিজ্ঞাসা করে যাই, শুনে আমার পাল্লাদারে গুণের গুণধন ভাবের কথাই একটুখানি বলি রি এখন। শোনো শোনো ওরে আমার গুণের নাতি ভাই, আমি তোর কাছে কিছু আমি দাবি রেখে যাই। আমার জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে দাদু আমার কাছেই বলে গিয়েছে, জিজ্ঞাসা আমার রেখেছে। বলো বলো গুণের দাদু ভাই, বলো বলো গুণের দাদু, বলো নাই আমার আজ এই যুগের ছেলে আমি এই যুগের ছেলে আর সেই যুগের ছেলে নাম হচ্ছে হনুমান। আমার যুগে হনুমান ছিল, হনুমান গাছে চড়ে বেড়াতো। আর তোর যুগে দেখছি ওই গাছে চড়ে না, ওই গাছটাকে শুকিয়ে পাটা করে তাহা থেকে তৈরি করছে কি কি তৈরি করছে? হাত তৈরি করছে, চেয়ার তৈরি করছে, বেঞ্চি তৈরি করছে। হ্যাঁ, তা তোরা হচ্ছে সেই হনুমানের মতো রে। হনুমানের বাবার ক্ষমতা ছিল বেঞ্চি তৈরি করার? হ্যাঁ, হনুমানের বাবার ক্ষমতা ছিল যে খাট তৈরি করার? কাঠে চড়ি বেড়াই বলি হনুমান হিসাবে প্রমাণ করতে চাইছে। দাদু গো, ওই করিমপুর আর করিনা কাপুর তুমি এক করে ফেলছো দাদু। যা জানো না তাই বলো, শনিবারে কাঠের খাটের মধ্যে জানি ছেলে উঠে যা হাত তৈরি করেছে। আর সেইখানে একটা বাচ্চা ছেলে, এরকম একটা 5 বছরের বাচ্চা ছেলে, সে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, খেলা করছে। হ্যাঁ, তা মালিক সে এসে তার কানে ধরে নামিয়ে দিয়ে বোঝাই, বাঁদর নেমে যা। তা বলছে, বাঁদর বলি সম্বোধন করলো কেন? বাঁদর বলি ডাকলো কেন? হ্যাঁ, এ মনে মনে চিন্তা করছে, আমার যুগে বাঁদর ছিল। হ্যাঁ, আমার যুগে বাঁদর ছিল, এই যুগে ছেলেকে বাঁদর বললে এই বাঁদরই হয়ে গেল। হ্যাঁ, এ যুগে ছেলেকে বাঁদর বললেই বাঁদর হয়ে যায়। দাদু আমার শাসনকারী বোঝে না, শোনো বলি দাদু তুমি শোনো 16 আনা। এই জায়গায় দাঁড়িয়ে আমায় জিজ্ঞাসিয়া যায়, বলো 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 আমার গুণের দাদু ভাই, যত যত হনুমানের পূজা জানি রয়, এই যুগের মানুষেরা জানি করে যায়। হনুমানের পূজা হয় ভবেরই বাজারে, কোন কারণে হনুমানের বলো পূজা করে? কোন কারণে হনুমানের পূজা হয়ে যায়? বলো খানি একটুখানি বললে হারি যায়। শোনোই আমার দাদু ভাই গুণের গুণধন, আমি যাহা শুনিলাম বলে যাই এখন। তোমাদের ঐতিহ্য বজায় রাখার করে হনুমানের পূজা এরা সবাই করে। শুধু দেখো হনুমান নয় ওরে ধন, যত যত শিব কালী পূজা রই গো এখন। এরা দেখো এই যুগে নয় রে ওরে ধন, তবু তাদের পূজা করে যাই গো এখন। কোন কারণে তাদের পূজা দান করা হয়? তোমাদের ঐতিহ্যকে বজায় রেখে দেয়, তোমাদেরকে স্মরণ আমরা রেখেছি বলে হাই। আর সেই কারণে যত দেবী দেবী হনুমানের পূজা করে যায়, তোমাদের মান দেওয়ার করে। আমরা যদি তোমার পূজা না করতাম, কালী পূজা না করতাম, আমি যদি কৃষ্ণ পূজা না করতাম, আমি যদি নারায়ণের পূজা না করতাম, লোকে তোমাকে চিনতো না, জানতো। চেনাইছে কে? আমি। জানাইছে কে? আমি। হ্যাঁ, বম বম ভোলে বম ভোলে বম ভোলে বম করে শিবের মাথায় যে জল ঢালছে বলে তো শিবের মাথা ঠান্ডা হচ্ছে। শিবের মাথা ঠান্ডা হচ্ছে, আজ শিবের মাথা ঠান্ডা
হচ্ছে, শিবের মাথা ঠান্ডা হচ্ছে, শিবের কাটা মাথায় জল দিচ্ছে, শিবের মাথা ঠান্ডা হচ্ছে গো। শিবের মাথায় জল দেয়, শিবের মাথায় জল দেয়। আমরা যদি না থাকি তোমার এই শিবের মাথা ঠান্ডা হবে? কখনো হবে না। শিবের মাথায় জল দেয়। কোন মাথায় জল দেয়? মাথা আছে অনেক, দেখো ওরে কানে শোনা যায়। এই একটা মাথা দেখো দেখিবারে পাই, 10টা আঙুল আছে, হাতের 10টা আঙুল আছে, 10টা আঙুলের মাথা আছে। আঙুলের মাথা নাই বাবারে, এমন করে ধাক্কা লাগলো আমার আঙুলের মাথা উড়ে চলে গেল। আঙুলের মাথা না থাকলে কথা বললো কেন? তাহলে 10টা আঙুলের মাথা আছে, পায়ে 10টা আঙুল, সেই 10টা আঙুলের মাথা আছে, তাহলে 10টা 10টা 20টা মাথা, আর এই একটা মাথা 21টা মাথা। এই এত করে রাখছি কানে শুনতে পাচ্ছি না? কানের মাথা খেয়েছি, মানে 2টো কান আছে, সে কানেরও মাথা আছে, তাহলে 21টা 2 23টা মাথা। হ্যাঁ, না দেখে চলে যাচ্ছিস, পা দিয়ে জিনিসটাই চোখের মাথা খেয়েছিস, দেখতে পাস না? মানে চোখের মাথা আছে, তাহলে 25টা মাথা। আর একটা মাথায় আছে আরে করে ধন, মুখে বলা যাবে না বলে যায় এখন, সেই মাথায় শিবের গিয়ে জল ঢালা হয়। আরে যত যত মানবগণে তারা চলে যায়। আজ তোমরা এই মাথায় জল ঢেলেছিলে, আজ আমিও যাই, ওগো শোনো কথা খুলে। আজ আমরা যদি জল না ঢালি ওরে ধন, তো মহাদেবে খেপে দেখো যাবে গো তখন। মহাদেব খেপে বেড়াবে। আর ওই মা কালী পূজা যদি আমি না করি, তাহলে মা কালীকে চিনবে কে, জানবে কে? বলছে তোমাদের যুগে সভ্য নাই, তোমার শিক্ষার যুগ, তোমরা শিক্ষিত হয়েছো, কিন্তু তোমাদের যুগে সভ্যতা কোনোদিন হয়নি। আমার যুগে সভ্য নাই, তোমার যুগটাকে ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, বউ হয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কালী তলায় গিয়ে দেখলাম এ পাছে, বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। গত মাসে 25 তারিখে ছিল কালী পূজা, আর সেই কালী পূজায় গান করতে গেলাম, আর কমিটি পক্ষ বলছে আসুন আসুন আমাদের কালী তলায় গান হবে, আসুন আসুন। কালী তলায় গিয়ে দেখছি বাবা কালী তলায় নাই, শিব আছে তলায়, বেশ তো ঠাড়ো দাঁড়িয়ে আছে মা কালী, আর শিব পায়ে তলায় পড়ে আছে, ওর পায়ে তলায় পড়ে আছে, আর মা কালী 7 হাত জিভ বার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ছি 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 ছি, এই তোমার সভ্যতাই না দাদু? হ্যাঁ, ছিচি লজ্জা লাগে না? ছিচি শরম লাগে না? ও যে ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা, ছিচি লজ্জা লাগে না? মা তোর শরম লাগে না? ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা, ছিচি লজ্জা লাগে না? মা তোর শরম লাগে না? ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা। সেই কারণে তাদের পূজায় আমি করে যাই, তাদেরকে বাঁচিয়ে রাখি রে যে তাই। এইদিকে তো হনুমানের তিনি রাম ভক্ত হলো, রামের ভক্ত যিনি তিনি ভালো ছিল, বক্ষ চিরে হৃদয় মাঝে রাম সীতা দেখায়, সেদিন থেকে হনুমানের পূজা আরম্ভ হয়। এ যুগের কলি যুগের যুগে জানি হলো, হনুমানকে তারা বুঝিতে পারিল, যদি কোনোদিন বাবা হনু মারা যায়, সেই হনুকে নিয়ে বাবা গঙ্গাতে দেয়, সেই হনু মরার জন্য প্রায়শ্চিত্ত করে পুনরায় কত দেখো মৎস্যব করে। শোনোই আমার, আজই আমি তোমায় বলে যাই, আরে তোমাদের অস্তিত্বকে বজায় রাখতে এ কর্ম করো। শুধু তাই নয়, একটা হনুমান যদি মারা পর্যন্ত দেয়, তাহলে তাকে কি করে? তাকে নিয়ে গিয়ে গঙ্গায় দেয়, তাই না? তাকে নিয়ে কত মৎস্য করে না? তাকে নিয়ে কত বালক ভোজন করায়, করে না? হ্যাঁ, হরিনাম সংকীর্তন করে। কেন না? রাম ভক্ত, সে পরলোক গমন করেছে। আমি যদি না করি, আমি যদি গিয়ে ওই বাঁশতলায় ফেলে দিই, তোমায় ভালো লাগবে? হ্যাঁ, ভালোর কাল না, একে মাথায় রেখেছি। আর ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করছে আমার পূজা কেন করো হে? আমার পূজা কেন করো হে? আমি না করলে কে পুজবে তোমারে? আমার পূজা কেন করো হে? বলিতে বলিতে কথা আমায় বলে গেল, আহা মরি মরি রে, বলিতে বলিতে কথা আমায় বলে গেল। বলো বিজ্ঞানের যুগের ছেলে তুমি,
আমায় বলো লোগো তুমি আমায় বলো এই বিজ্ঞানের যুগে ছেলে তুমি বলতে পারো একটা 20 কেজি ওজনে যদি একটা লোহার কড়াইকে যদি জলে ছেড়ে দেওয়া হয় সেটা ভেসে যাবে, আর একটা 200 গ্রাম কিংবা 500 গ্রাম ওজনে বা 20 গ্রাম ওজনে একটা বাটখারাকে যদি জলে দেওয়া হয় সেটা ডুবে যায় কেন? হ্যাঁ, সেটা ডুবে যায় কেন? এই বিজ্ঞানের যুগে ছেলে সেটা ভাষাতে তুমি কেন পারলে না? ভাষাতে তুমি কেন পারলে না? ভাবের কথাই আমায় খুলে বলো না। ভাষাতে তুমি কেন পারলে না? কেন হয়নি? এটা ভৌত বিজ্ঞানের কথা। আমি তোমারে জানাই, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান হয়, আরে আছে মনোবিজ্ঞান, কত বিজ্ঞানের হয়। সেই ভৌত বিজ্ঞানের মাঝে আমি দেখতে পাই যখন এটা বাটখারা থাকে তখন এটা ডুবে যায়। কেন ডুবে যায়? তার মধ্যে আধার নাই, তাইতে জলে ডুবে যায়। পিটিয়ে পিটিয়ে যদি তাকে কড়াই তৈরি করা যায়, পুনরায় সেটা যখন তুমি নিয়ে যাবে জলে দিয়েছে এই জলে ভেসে যাবে। তাহলে মূল কথা কি? বাটখারা তার মধ্যে কোনো আধার নাই, আর কড়াই তার মধ্যে আধার শক্তি আছে, যার জন্য জলের মধ্যে ভেসে যেতে পারে গো। জলের মধ্যে ভেসে যেতে পারে গো। জলের মধ্যে দেখো ভাসতে পারে গো। ওরে জলের মধ্যে দেখো ভাসতে পারে গো। ওরে শোনো আমার সাধের দাদু, জলের মধ্যে দেখো ভাসতে পারে গো। পরের কথা জিজ্ঞাসাবাদ। ও চিরা না জেরে না চিরা না না। পরের কথা আজ আমার ওরে চিরা না জেরে না। পরে জিজ্ঞাসা। ও চিরা না জেরে না চিরা না না। বল বল নাতি ভাই। ওরে চিরা না জেরে না না। তুই বলে না এখন। ও চিরা না জেরে না চিরা না না। একটা বাসের মধ্যে যদি ওরে চিরা না না। 40 প্যাসেঞ্জার হয়। ও চিরা না চিরা না না। আমার দাদু জিজ্ঞাসা করছে, দাদু ভাই তোরা যে তৈরি করেছিস এত এত গাড়ি, এত টোটো, হ্যাঁ এত গাড়ি, দাদু গো তোমার যুগে গাড়ি ছিল না? হ্যাঁ, তোমার যুগে কোনো বাড়ি ছিল না? তোমার যুগে গাড়ি ছিল? হ্যাঁ, পুটলি মুড়ি বেঁধে হাঁটতে 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 যেত শ্বশুর বাড়ি বিটির বাড়ি। হ্যাঁ, রাত্রে লেগে যেত গাছতলায় ছায়াতে কিংবা কারো কোনো কুটিরে গিয়ে সেইখানে রাত কাটাতে হইতো, আবার সকালবেলায় হইতো আবার সেই শুকনো মুড়ি চিবাইতে চিবাইতে রাস্তা ধরতো। বাবা সেই রাস্তা কবে শেষ হতো কোনো হিসাব বাতি নাই। হ্যাঁ, তুমি এসেছো কোথায় থেকে? তুমি এসেছো সেই জঙ্গিপুর থেকে। আসতে হইতো কতদিন লাগতো? হ্যাঁ, আসতে কদিন লাগতো? 5 দিন টাইম লাগতো হাঁটতে 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 আসতে, আর সঙ্গে সঙ্গে 5 ঘন্টা টাইম লাগে নাই চলে এসেছে এই বীরভূমে, এই বাকুলি। হ্যাঁ, তাহলে এ কার অবদান? এ তোমার অবদান না এটা আমার অবদান? বাবা আমি তোমায় বলে যাই, বলতে বলতে ভাবার কথা দাদুই আমায় কয়। তাহলে একটা বাসের মধ্যে যদি 40 জন প্যাসেঞ্জার থাকে, তাহলে সেই 40 জন প্যাসেঞ্জারের বাসে নিয়ে যখন যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই অ্যাক্সিডেন্টে দেখা গেল 30 জন মারা যায়। ভগবান না হয় একজনের কপালে মৃত্যু লিখে দিয়েছিল, তাই বলে 30 জনের কপালে মৃত্যু লিখে দিয়েছিল? আমি সেটাও তো আমিও তো খুঁজে পাচ্ছি না। মা গান্ধারী তার 100টা ছেলে, মহাভারতে মা গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র তার 100টা ছেলে কুরুক্ষেত্রে যুদ্ধে গেল। এই 18 দিনের যুদ্ধের মধ্যে 100টা ছেলে সবকটাকে কি মরতে হয়? বাবা সবকটাকে কি মরতে হয়? ভগবান না হয় একজনের কপালে লিখে দিতে পারে, 2 জনের কপালে লিখে দিতে পারে। এই 100টা জনের কপালে যেমন লিখে দিয়েছে, ঠিক সেইভাবে এদেরও এই 40 জনের কপালে লিখে দিয়েছে এই অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার জিজ্ঞাসা কি, আমাকে বলে গেছে তাহলে তোর বিজ্ঞান আশীর্বাদ না তোর বিজ্ঞান অভিশাপে রয়েছে? বলে দাদু ভাই আমার কাছে এই অভিশাপে দেখো রয়েছে।
কি বলিব ভবের কথা, ও চিরা না জেরে না চিরা না না তোমায় বলে যা ও চিরা না জেরে না চিরা না না আজ সকাল হতে সন্ধে পর্যন্ত চিরা না জেরে না জেরে না চলি বিজ্ঞানের দ্বারা। ও চিরা না জেরে না চিরা না না তোমার কোনো কিছুকে আমি গ্রহণ করি না। সকাল থেকে একেবারে রাতে শোভা পর্যন্ত সব হচ্ছে বিজ্ঞানের দ্বারায়। পোশাকটা পরে আছো, তোমার ওই পোশাকটা তৈরি করেছে আমার বিজ্ঞান। পোশাক ছিল আগে, পোশাক ছিল, পোশাকই ছিল না। পোশাক ছিল না বলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ কি করে থাকতো গো? বাঘের ছাল পরে থাকতো, বাঘের ছাল পরে থাকতো আর বেল হিসাবে ব্যবহার করতো উদয় নাগ, একটা সাপকে কোমরের মধ্যে বেল হিসাবে বেঁধে রেখেছিল। এখন যেমন বর্তমানে দিনে ছেলেরা স্যুট পরে আর বেল হিসাবে একটা বেল ব্যবহার করে, আর মহাদেবের সেকালে তো কোনো বেল ছিল না। হ্যাঁ, উদয় নাগকে কোমরের মধ্যে বেঁধে রেখে দিয়েছিল। হ্যাঁ, সব সময় ওই বাঘের ছাল পরে ঘুরিয়ে বেড়াইতে। বিয়ে করতে গেলি তখন পর্যন্ত যদি ওই বাঘের ছাল না পরে গিয়ে যদি ধুতে পাঞ্জাবি পরে যেত, তাহলে তা বিয়ে করতে গিয়ে তো ল্যাংটা হইতে হতো না। বাবা 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 হ্যাঁ, শিব বিয়ে করতে গিয়ে ল্যাংটা হয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়েছিল। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, পোশাকে ঠিক আছে। শিব বিয়ে করতে গেল, এইবার নারদমণি চিন্তা করছে এই শিবকে ল্যাংটা করতে হবে। হ্যাঁ, নারদমণি গিয়ে এই শিবের শাশুড়ি মা মেনকার কাছে গিয়ে বলছে, ও দিদিমা, বরণডালা সাজালে? বলে হ্যাঁ সাজালাম। তা বরণডালা যদি সাজালে কই দেখি কি দিয়েছো? হ্যাঁ, যা দেওয়া তাই দিয়েছে। ঈশ্বর মূল লাগে বরণডালাতে, তুমি জানো না? হ্যাঁ, ঈশ্বর মূল আবার কবে থেকে লাগে? হ্যাঁ লাগে। ঈশ্বর মূল দিলে তোমার ছেলে তোমার মেয়ের মঙ্গল হবে। তুমি এক কাজ করো, আমার কথায় তুমি ওই বরণডালা ঈশ্বর মূল দাও। বলে বেশ। এই বরণ ডালাতে ঈশ্বর মূল দিয়েছে। এইবার শাশুড়ি মা আমার জামাইকে বরণ করতে যায়। এইবার বরণ ডালা শাশুড়ি মা জামাইয়ের মাথায় ঠেকায়, কণ্ঠে ঠেকায়, বুকে ঠেকায়, যত নিচে নেমে দেয়। আর বিষধর সাপ এই ঈশ্বর মূলে গন্ধ যদি পায় তাহলে বাবা আর সেখানে থাকবে না। যেখানে সাপের উপদ্রব হবে সেই জায়গায় ঈশ্বর মূল যখন রাখবে, দেখতে বুঝতে পারবেন ফল কাকে বলা হয়, আর সেই জায়গায় সাপ পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এইবার কিন্তু সাপ কিন্তু সুসুর সুসুর করে মাল কিন্তু কেটে পড়েছে। ঈশ্বর মূলে গন্ধ শুনে সাপ যেই না কেটে পড়েছে, জামাই উদম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। শাশুড়ির সামনে ল্যাংটা হয়েছে, শাশুড়ির সামনে ল্যাংটা হয়েছে। সব মেয়েগুলো বলছে মেনকা, এ তো কি জামাই বললি মেনকা? মেনকা মাথায় নিল ঘোমটা, বেছে বেছে করলি জামাই চিরকালের ল্যাংটা। সেই দিন মা মেনকা ঘোমটাটা মাথায় তুলে নিয়েছিল, জামাইয়ের ল্যাংটা দেখবো না করি। হ্যাঁ, জামাইয়ের সামনে শাশুড়ির সামনে জামাই ল্যাংটা হয়ে গিয়েছিল। এইবার শাশুড়ি মা এই কথা চিন্তা করে ঘোমটাটা মাথায় নিল। সেই থেকে যত যত আমার শাশুড়ি মা আছে, হ্যাঁ, সেই থেকে জামাইকে দেখে মাথায় ঘোমটা নেয়, না জানি শিবের মতো যদি হয়ে যায়। বাবা বর্তমানের যুগে তো শিবের মতো হওয়া নয়, তার রীতিমতো ভাবে 300 400 500 টাকা দামের বেল ব্যবহার করছে কি জন্য? ল্যাংটা হওয়ার জন্য। দাদু আমার তাই বোঝে না, দাদু আমার তাই বোঝে না। আরে শোনো বলি তুমি শোনো, দাদু আমার তাই বোঝে না। এইবার যদি ওই তলায় যদি কিছু করা থাকতো তাহলে তার ল্যাংটা হইতে হইতো না। ঠিক ঠিক, তলায় যদি কিছু থাকতো তাহলে ল্যাংটা হইতে হইতো না। ওই তলায় কিছু ছিল না।